নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই অধ্যায় থেকে পাঠ্যপুস্তক থেকে খুঁটিয়ে প্রশ্ন করা, যার প্রশ্নমান হচ্ছে 1 নম্বর ও 2 নম্বরের উত্তর সহকারে সুন্দর করে দেওয়া আছে। এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোই তুলে ধরা। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে, 1 নম্বরের প্রশ্ন। দেখো প্রশ্নমান 1, দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হয়? উত্তরটা হবে চেট্টি। পরের প্রশ্ন দেখো, চোল রাজ্যের প্রধান কে ছিলেন? উত্তরটা হবে রাজা। পরেরটা দেখো, নাড়ু কি? উত্তরটা দেখো, চোল রাজ্যের কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে বলা হতো নাড়ু। পরেরটা দেখো, চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? এটা উত্তর হবে ব্রোঞ্জ। পরের প্রশ্ন দেখো কি আছে, রামচরিত কার লেখা? উত্তরটা হবে সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন দেখো, রামচরিত কার আদলে লেখা? এটা উত্তর হবে রামায়ণ। পরের প্রশ্ন দেখো, পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? সঠিক উত্তর হবে বৌদ্ধ ধর্মের। পরের প্রশ্ন দেখো, চর্যাপদগুলি কখন রচিত হয়? উত্তর হবে 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কি চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? এটা উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন দেখো, নির্বাণ শব্দের অর্থ কী? উত্তরটা হবে মুক্তি। পরবর্তী প্রশ্ন দেখো, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে ধর্মপাল। পরের প্রশ্ন দেখো, পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়? উত্তরটা হবে প্রাচ্য শিল্পরীতি। আর তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শঙ্কর বা শূদ্র হিসেবে কাদের গণ্য করা হতো? উত্তরটা হবে অব্রাহ্মণদের। পরের প্রশ্ন দেখো, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তরটা হবে জয়দেব। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চরত্ন কি? উত্তরটা হলো লক্ষণ সেনের সভায় 5 জন কবিকে বলা হতো। একটু বানান মিস্টেক আছে, তাছাড়াও তোমাদের পঞ্চরত্নটা আমি 2 নম্বরে দিয়ে দেওয়া আছে, এই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তরটা হবে বল্লাল সেন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং খাতায় নোট করে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হলায়ুদ কোন রাজ্যের মন্ত্রী ছিলেন? উত্তরটা হবে কোন রাজার মন্ত্রী ছিলেন? এটা হবে রাজা। হ্যাঁ, উত্তরটা হবে লক্ষণ সেনের, একটু মিস্টেক আছে স্পেলিং। পরে দেখো, সর্বানন্দ কোন গ্রন্থ প্রণয়ন করেন? উত্তরটা হবে অভিধান। পরের প্রশ্ন দেখো, অতীশ কার কাছে দীক্ষা নেন? উত্তরটা হবে শীল রক্ষিতের কাছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোথায় অতীশ দীপঙ্করের সমাধি আছে? উত্তরটা হবে তিব্বতের রাজধানী লাসায়। পরবর্তী প্রশ্ন দেখো, বড়বুদুরের কোথায় অবস্থিত? উত্তরটা হবে ইন্দোনেশিয়ায়। আচ্ছা, বড়বুদুরের স্তূপ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে 2 নম্বরের এই ভিডিওর মধ্যে। পরে দেখো, আঙ্কর ভাট কোথায় অবস্থিত? উত্তরটা হবে কম্বোডিয়া। আঙ্কর ভাটের সম্পর্কেও দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরটি কোন দেবতার মন্দির? এটা উত্তর হবে বিষ্ণু দেবতার। পরেরটা দেখো, ব্রাহ্মণ সর্বস্ত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তরটা হবে হলায়ুদ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চোল রাজ্যে বিখ্যাত শিল্প কী ছিল? উত্তরটা হবে ব্রোঞ্জ হস্তশিল্প। পরের প্রশ্ন দেখো, বজ্রযান মতের নেতাদের কি বলা হতো? উত্তরটা হবে সিদ্ধাচার্য। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে কি বলা হতো? উত্তরটা হবে ব্রহ্মোদয়। পরের প্রশ্ন দেখো, অতীশ দীপঙ্কর তিব্বতে কোন রূপে পূজিত হয়? উত্তরটা হবে বুদ্ধের অবতার রূপে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, এবার দেখব আমরা এক একটি প্রশ্নমান 2 নম্বরের। প্রথম প্রশ্ন দেখো কি আছে, আঙ্কর ভাটের বিষ্ণু মন্দির সম্পর্কে কি জানো? উত্তরটা দেখো, কম্বোডিয়ায় আঙ্কর ভাটের বিষ্ণু মন্দিরটি পৃথিবীর বিভিন্ন ধর্মীয় স্থাপত্যগুলির মধ্যে বৃহত্তম। দ্বাদশ শতকের প্রথম ভাগে খমের রাজা দ্বিতীয় সূর্যবর্মন এই স্থাপত্য নির্মাণ কার্য শুরু করেন। আঙ্করথম নগরের 1.5 কিমি দক্ষিণে অবস্থিত পাথরের এই মন্দির ধাপে ধাপে খিলান করা গম্বুজাকৃতি দালানের উপর নির্মিত। মন্দিরটি পরিখা বেষ্টিত এবং উচ্চতা 213 মিটার। 9টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের গায়ে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী খোদিত রয়েছে। মূলত বিষ্ণু মন্দির হলেও পরে এখানে বৌদ্ধরাও উপাসনা করতেন। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চরত্ন কাদের বলা হয়? উত্তরটা দেখো, বাংলায় সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায়
5জন বিখ্যাত কবি ছিলেন, এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, তারপর হচ্ছে গোবর্ধন, উমাপতিধর ও শরণ। তারপরে দেখো দেওয়া আছে রচিত কাব্য। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি, তিনি গীতগোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বড়বুদুরের বৌদ্ধ মন্দির সম্পর্কে কী জানো? উত্তরটা দেখো, খ্রিস্টীয় 8ম শতাব্দীতে নির্মিত ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দিরটি পৃথিবীর বৃহত্তম বৌদ্ধস্তূপ হিসেবে পরিচিত। শৈলেন্দ্র বংশীয় রাজাদের উৎসাহে সম্ভবত গুণধর্ম এই স্তূপের পরিকল্পনা এবং নির্মাণ করেন। পাহাড় কেটে নির্মিত এই স্তূপের চতুষ্পার্শ্বস্থ ভিত্তির উচ্চতা প্রায় 118 মিটার। ধাপে ধাপে তৈরি এই মন্দির পিরামিডের মতো উপরের দিকে উঠে গেছে। সম্পূর্ণ মন্দিরে 8টি কোণ এবং 4টি মঞ্চ রয়েছে। মন্দিরের প্রধান বিগ্রহ বৌদ্ধ তারাদেবী হলেও বুদ্ধের অনেক মূর্তি এখানে লক্ষণীয়। তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে পড়বে, আর সঙ্গে কিন্তু অবশ্যই না দেখে লিখবে, আর অবশ্যই পাঠ্য বইটা কিন্তু খুঁটিয়ে ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে চর্যাপদ বলতে কী বোঝায়? উত্তরটা দেখো, খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। পরবর্তী প্রশ্ন দেখো, বিহার ও মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটা দেখো, বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং বিদ্যাচর্চার কেন্দ্র হিসেবে বিহারগুলি পরিচিত। পাহাড়পুরে সোমপুর বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। বিদ্যাচর্চায় বিশিষ্ট এবং খ্যাতিসম্পন্ন বিহারগুলিকে অনেক সময় মহাবিহার বলেও অভিহিত করা হতো, যেমন নালন্দা মহাবিহার, বিক্রমশীল মহাবিহার ইত্যাদি। পাল রাজবংশে পৃষ্ঠপোষকতা এবং বৌদ্ধ আচার্য ও শিক্ষার্থীদের উৎসাহে এই শিক্ষা কেন্দ্রগুলি এক বিশেষ মাত্রা লাভ করেছিল। আচার্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শান্তরক্ষিত, শান্তিদেব, অতীশ দীপঙ্কর প্রমুখ। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে না দেখে কয়েকবার লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে কী বোঝায়? উত্তরটা দেখো, বৌদ্ধ ধর্মের একটি মতবাদ হলো নির্বাণ। নির্বাণ শব্দের অর্থ হলো মোক্ষ বা মুক্তি। বৌদ্ধ ধর্ম মতে নির্বাণ লাভ করলে মানুষের বারবার জন্মগ্রহণ করতে হয় না। নির্বাণ বলতে বোঝায় মানুষের এমন এক অবস্থা যেখানে শোক, দুঃখ, কামনা, বাসনা, জরা, ব্যাধি, মৃত্যু প্রভৃতি ঊর্ধ্বে অনন্ত সুখ শান্তি লাভ করা যায়। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কী বোঝায়? দেখো প্রশ্নের উত্তরটি, দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ত্যাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেব ব্যবস্থা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, উর বা নাড়ু কি? এই প্রশ্ন আমাদের খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো উত্তরটা, চোল স্বায়ত্তশাসন ব্যবস্থা দুটি একক হলো উর ও নাড়ু। আচ্ছা, উর কি? চোল শাসন ব্যবস্থায় প্রদেশ বা মণ্ডলমে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত যে গ্রাম পরিষদ, তাকে উর বলা হতো। নাড়ুটা কি? দেখো, গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা 1 নম্বর ও 2 নম্বরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন ও তার উত্তর সহকারে তোমাদের তুলে ধরেছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তোমরা সবাই সুস্থ থেকো ও ভালো থেকো, বাড়িতে মনোযোগ সহকারে পড়ো। টাটা, বাই।